যে অনলাইন যে মিডিয়া সেটা কতখানি পাওয়ারফুল। এই অনলাইন মিডিয়ার এই পাওয়ারটা গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা দেখলাম নেগেটিভলি ইউজ করা হচ্ছে বিভিন্ন জায়গায় থ্রেড দিয়ে ব্যাশিং করে। সেখানে আপনার মনে হয় যে আপনি কিভাবে দেখেন? 2026 শুরু হয়ে গিয়েছে, গণ অভ্যুত্থানের প্রায় 1.5 বছর পার হয়ে গিয়েছে। আমি প্রথমেই শুধু জুলাই আন্দোলনের সময় থেকে নয়, পূর্ববর্তী সময়ে বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সকল মানুষ প্রাণ রেখেছেন, শহীদ হয়েছেন, সকলের আত্মার শান্তি কামনা করি। সর্বোপরি যে কোনো কথা শুরুর আগে এই মিডিয়ায় বসে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে প্রত্যেকটি ইনস্টিটিউট এটার প্রশ্নের উত্তর দিতে বাধ্য, বিশেষ করে সরকারের প্রত্যেকটা অঙ্গ প্রতিষ্ঠান, যে এখনও কেন আমরা শহীদ হাদি ভাইয়ের বিচারটা পেলাম না। আমি এটা দিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই। এছাড়া যারা দেখছেন ও শুনছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম। হ্যাঁ, গণ অভ্যুত্থানের পর আমরা 5ই আগস্টের পর দেখেছি যে অনলাইন, বিশেষ করে অনলাইন মিডিয়া কিভাবে ব্যবহার হতে পারে। ইনফ্যাক্ট মোবাইল মোজো সাংবাদিকতা, যেটা ইদানিং বলা হচ্ছে মোবাইল জার্নালিজম, আমরা দেখেছি যে এটা কিভাবে সাইবার অ্যাটাক করে। ইনফ্যাক্ট কিছু ব্ল্যাকমেইলের ঘটনাও আমাদের সামনে এসেছে। রিসেন্টলি সুরভির কেসটাই যদি আমরা ফলো করি, তো ভালোভাবে দেখার তো আসলে সুযোগ কম, কারণ অনেক ঘটনায় এমন ঘটছে যেগুলা কোনোভাবেই সাংবাদিকতার ম্যানারিজমের মধ্যে পড়ে না। তবে সর্বোপরি বাংলাদেশের মিডিয়া প্রভাবিত হওয়ার ক্ষেত্রে যদি বলেন, আমি এর পূর্বেও গত 17 বছরেও আমরা দেখেছি কিভাবে প্রভাবিত হয়েছে। হিলাল ভাই খুবই বাস্তব একটা কথা বলেছেন যে হ্যাঁ, চ্যানেলের কিছু লোক পাল্টেছে। দেখা যাচ্ছে বেশ কিছু সিনিয়র সাংবাদিক কে সরিয়ে দেওয়া হয়েছে, যারা সরাসরি হয়তো লীগের ফ্ল্যাগ ব্যারিয়ার বের করছেন সেই সময়টায়। কিন্তু মালিক পক্ষ তো একই আছে, এবং মালিক পক্ষ সবসময় সেদিকেই থাকে যেদিকে তারা সুবিধা পাবে বলে আশা করে। আমি গত বছর আমার জার্মান এম্বাসির হোস্টিং আয়োজিত একটা প্রোগ্রামে, আমাদের মিডিয়া লিটারেসি নিয়ে একটা আয়োজিত একটা প্রোগ্রামে আমার অংশ নেওয়ার সুযোগ হয়েছিল। সেখানে আমি দেখেছিলাম বাংলাদেশের বেশ কিছু বড় সাংবাদিক তারা এরকম বলছে যে আমাদের তো পেট চলে এর মাধ্যমে, টিআরপির মাধ্যমে আমাদের পেট চলে। তো বিতর্কিত নিউজ যদি পাবলিক বেশি খায় তাহলে আমরা কেন করব না। এখন এটা তো আসলে ঠিক ওয়ার্কপ্লেস ম্যানারিজমের মধ্যে পড়ে না। সাংবাদিকতার তো একটা পেশাগত আদর্শের একটা জায়গা আছে, যেখান থেকে সত্য তথ্যের সাথে সঠিক বয়ান পেশ করারও একটা তারা নীতিগত দায়বদ্ধতা এখানে রয়েছে। 5ই আগস্টের আগে এবং পরে এই জিনিসটার ব্যাপক কমতি, মানে এই জায়গাটাতে কোনো পরিবর্তন হয়েছে বলে আমি মনে করি না। 5ই আগস্টের আগেও আমি নীতিগত দায়বদ্ধতার কোনো পরিচয় কোনো মিডিয়া চ্যানেলের কাছ থেকে দেখি। একটু জার্নালিজম হয়ে যাচ্ছে, একটা টিভি চ্যানেলে বসে এভাবে বলাটা আসলে একটু খারাপই শোনায়, কিন্তু বাস্তবতা। মালিক পক্ষ, হ্যাঁ এটা সত্য যে মালিক পক্ষ অনেক বেশি প্রভাবিত করে। তাছাড়া সিনিয়র সাংবাদিকরাও অনেক প্রভাবক, এখানে অনেক বড় প্রভাবক হিসেবে কাজ করে। আলটিমেটলি যদি সাংবাদিকতা পেশার সঙ্গে যারা যুক্ত বা মিডিয়ার সাথে যারা যুক্ত, তারা যদি আপনি যে বলছেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে আপনি একদমই কোনো পরিবর্তন দেখছেন না, তার মানে এইখানটাতে পরিবর্তন আমি দেখছি না। তার মানে কি সাংবাদিকরা যারা কাজ করছেন, একটি বিষয় হচ্ছে যে এস্টাবলিশমেন্টের কথা আপনি বলছেন বা যারা প্রতিষ্ঠানের মালিক আছে সে বিষয়টা নিয়ে আমরা তো এখানে আলোচনা হয়েছে, সেটি যদি আলাদা করে রাখি, সাংবাদিকরা যারা কাজ করছে তারা কি স্বাধীনভাবে করার চেষ্টা করছে কিনা সেই নোশনটা আপনি দেখেন কিনা? বলেন, আমি বিশেষ করে রিপোর্টার, এডিটর, এই দুটো স্টেপে আমি মোটামুটি অনেস্টি বরাবরই দেখেছি। 5ই আগস্টের আগে আন্দোলনের মধ্যে আমি দেখেছি যে এডিটররা পর্যন্ত কি তারা কতখানি আন্তরিক। সব চ্যানেলের কথা বলবো না, আমি চ্যানেলগুলোর নামও নিতে চাই না। বিশেষ করে যখন ইন্টারনেট ব্ল্যাকআউট চলছিল তারা সেই সময় আমাদেরকে আন্তরিকতা দেখিয়েছে। 21শে জুলাই আমরা আমাদের কিছু দফা আমরা টিভি চ্যানেলগুলোতে মানে দেওয়ার চেষ্টা করছিলাম। সেই সময় আমি দেখেছি যে তারা না আপা আমরা পারছি না, আমাদের ওপর থেকে কিছুতেই প্রকাশ করতে দিচ্ছে না। তাদের উপর যে চাপটা আছে সেটা আমি অস্বীকার করি না, কিন্তু আমি বলছি নীতিগত দায়বদ্ধতার যে ব্যাপারটা, যে শুধু তথ্য নয় সঠিক বয়ানটা পাবলিক মানে প্রকাশ করার